যদি কোভিড ধরা পড়ে তাহলে আমি মরে গেলে তো কেউ আমার মুখটাও দেখবে না, এই কথা কিন্তু শাগনিক অভয়কে বলেছে। তো অভয় বলছে ফালতু কথা রাখিস না, ছাড়, ওষুধ দেবে, কিছু কিছু মারা যায় না, আমার বডিটা না আমার ঘরে পাঠানোর ব্যবস্থা করিস। কাউকে তো বলতে পারবো না, তোকেই বলবো, মা বাবাকে কি বলবো, নিজের ওয়াইফকে কি বলবো, আমাকে বডিটা পাঠানোর চেষ্টা করিস। শুনেছি কোভিডে যারা মারা যায় ওদের বডি নাকি ফ্যামিলিতে দেয়। অভয় বলছে আমি ওই মেসেজটা দেখে না আমি কাকে ফোন করব, ওর মা বাবাকে ফোন করে বলবো যে এটা কি সত্যি, মানে আপনার ছেলে নেই, না ওয়াইফকে ফোন করব, কাকে ফোন করব। যাই হোক আমাদের কমন ফ্রেন্ডের মধ্যে ফোন করে, আমি লিভিং রুমে কাজ করতাম, ধরো ল্যাপটপে তো কাজ করতাম, কিবোর্ডে যখন কাজ করি টক 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 আস্তে আস্তে আওয়াজ হয়, কিন্তু তারপর এন্টার মারলে টাক করে আওয়াজ হয়। বলছে জানো তো আমি তো কাজ করতাম করতাম যেমন একটু ধরো হাতটা থামলাম, মনে হচ্ছে ঠিক সামনে আরেকজন কেউ ল্যাপটপ চালাচ্ছে, যেমন ধরো অফিসের ডেস্কে বসে একটা মানে পাশেই তোমার কলিগও কাজ, ওর বাচ্চা ঘুমায়, তো লিভিং রুমেই কাজ করে। তো কাজ করতে করতে ও মানে উঠেছে, উঠে কোমরটা সিধা করবে, সিধা করে আর কি একটু মানে কিচেন রুমে যাবে। অভয় নামটার সঙ্গে পরিচিত সবাই হয়ে গেছে, কারণ অভয় সিরিজ এসেছিল, অভয় অভয় সিরিজগুলি একসঙ্গে আনবো বলেছিলাম। অভয় তারপর আরো ঘটনা পাঠিয়ে দিয়েছে, আজকে কিন্তু মানে দুটো ঘটনা নিয়ে চলে এসেছি অভয়ের, মারাত্মক ঘটনা। অভয়ের পরিচয় হয়তো তোমরা জানো, অ্যাম্প্যাথ, সাইকিক অ্যাবিলিটি, একাধিক ঘটনা ওর সঙ্গে ঘটে গেছে। এরকম প্রথমবার কিন্তু আমি ঘটনা পেয়েছি এমন কারোর কাছ থেকে। তো শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজকেও দুটি দুটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনা পাঠিয়েছে অভয়। তো অভয়ের মতো যেভাবে যদি আপনারা ঘটনা পাঠাতে চান তো পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুন আমাদের মেল আইডি কথায় গল্প @gmail.com। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও থেকে শোনা ঘটনা বা কোথাও পাঠিয়ে রেখেছেন এমন ঘটনা প্লিজ পাঠাবেন না। তো চলো শুরু করি। এটা না কোভিড এর টাইমের ঘটনা, এবং অভয়ের সঙ্গে, অভয়কে একটু ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিলাম, ও একটা সাইকিক অ্যাবিলিটির মধ্যে আছে, আত্মারা ওকে পজেস করতে পারে, এবং তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার ওকে মানে মাধ্যম হিসেবে ইউজ করা যায়। ছোটবেলার থেকে যখনই ওর নেগেটিভ এনার্জি সান্নিধ্যে এসছে না, ওর ধরো কিছু কিছু ফিজিক্যাল প্রবলেম হওয়া শুরু করে, যেমন নাক দিয়ে ব্লিডিং হওয়া, চোখ লাল হওয়া, মানে ইউরিন দিয়ে একটু একটু করে তোমার ব্লাড পাস হওয়া, এগুলি কিন্তু ওর প্রবলেম হয়। তো একাধিক ঘটনা ঘটার পর ওকে একটা মাদুলি দেওয়া হয়েছিল, মাদুলিটা যেটা ওর আজীবন নিতে হবে, এবং যেটা অভয় আমাকে লাস্ট এপিসোডে শেয়ার করেছে এই দরান, মানে তোমরা প্লিজ অভয়, আমি অভয় নাম বলেই সিরিজগুলি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, প্লে লিস্টে না হয় অভয় বলেই দিয়ে দেবো। তো ওর কি হয় বলতো, ওর এইটুকুনি বয়সে ওর সুগার, হাই বিপি, থাইরয়েড, দেন তোমার ইউরিক অ্যাসিড, তারপর হলো তোমার আরো অনেক, আমার আরো 2-3টা নাম বলেছে, হ্যাঁ বলছে এটা জেনারেলি মানে কি বলবো, কিছু কিছু অসুখ তোমার জেনেটিক্সে থাকলে আসে, আমার সারা 14 গোষ্ঠীতে নেই, তথাপি আমার হয়ে গেছে। তো ও অ্যাকর্ডিং টু অভয়, এটা যেহেতু ও বারবার নেগেটিভ এনার্জির সান্নিধ্যে চলে আসে, সেটারই আর কি সাইড এফেক্ট। তো এবার কি হয়েছে, এবার ডিউরিং কোভিডে হয়েছে, হ্যাঁ কোভিডে একটা কিছু ঘটনা ঘটেছিল, এবং কোভিডে যেহেতু সবাই আমরা ওয়ার্ক ফ্রম, মানে পরে তো ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে না, এটা বলছি 2020, ধরো মার্চ এপ্রিল থেকে তো কোভিডটা লেগেছে, লকডাউন লেগে গেছে, এটা ধরো জুলাই অগাস্টের ঘটনা, মানে যেটা আর কি শুরু হয়েছে ভৌতিক ঘটনাটা। তো যখন লকডাউন দিয়ে দিল, আমরা ঘরে বসতাম, আমরা মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতাম, তো ওভার দ্য ফোন সবার খোঁজ খবর নিতাম, এই কেমন আছিস না আছিস, কিছু তো করার ছিল না। আর আমাদের যারা গৃহিণী তাদের প্রচন্ড বেশি কাজ বেড়ে গেছিল, কারণ আমরা রান্নাঘর থেকেই বেরোতে পারতাম না, এটা 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 মানে টাইম পাস তো করার কিছু ছিল না, খেয়ে খেয়ে টাইম পাস করার, আমরা বানিয়ে বানিয়ে, যাই হোক হ্যাঁ খেতাম, আমরাও খেতাম, বাট আমার মনে হয় যে না খেলেও চলতো যদি কষ্ট না করতে হতো আর কি। যাই হোক, জোকস এপার্ট, যেটা বলছিলাম আর কি। তো ওই এরকম করে ওর শাগনিক বলে একজন বন্ধু ছিল, ও খুব ক্লোজ ফ্রেন্ড, অনেক মানে বলতে পারো যে ছোটবেলা, স্কুল ফ্রেন্ড হলো ছোটবেলা, এবং শাগনিকের মা বাবার সঙ্গে এদের ফ্যামিলির সঙ্গেও বেশ ভালো হয় না, দুটো বাচ্চা একসঙ্গে বন্ধুত্ব হলে যেটা হয়, খুব ভালো বন্ডিং ছিল এদের, হ্যাঁ। তো শাগনিকদের বাড়িতে আসা যাওয়া করতো, তারপর তো বড় হয়ে গেছে, বিয়ে ঠিয়ে হয়ে গেছে, অভয়েরও তখন তো বিয়ে হয়ে গেছে এবং বাচ্চা কাচ্চাও হয়ে গেছে কোভিডে, হ্যাঁ। তো কিন্তু ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে, তো যখন আর কি বন্ধুদের সঙ্গে আড্ডা, কনফারেন্স কল, তো এখানে তখন যখন শাগনিককে ফোন করলো, শাগনিক কলকাতায় থাকতো এবং বেশ ভালো একটা বড় আইটি সেক্টরই কাজ করতো,
ও কি করেছে, যখন আর কি লকডাউনটা পড়বে বলবে, ওর বউ বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে ওর বাবার বাড়ি। আর যেহেতু মানে শিওর না যে ওদের ওয়ার্ক ফ্রম হোম তো পরে দিয়েছে, মানে কি করবে না করবে, চাকরিরত মানুষ, প্রাইভেট সেক্টরে বুঝতেই তো পারছো, মানে যদিও চলে যায়, যদি চাকরি থেকে বের করে দেয় বা কোনো কিছু হয়ে যায় তখন কি হবে, হ্যাঁ কিছু তো বলতে পারছে না। তো কি করেছে, লকডাউন পড়ার আগে আগে তোমার মানে ওয়াইফ এবং বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে বাবার বাড়ি। ওর বাড়িতে উনি যাননি, ওর মা বাবা আছে ওর অ্যানচেস্ট্রাল হোমে, বাট ও কলকাতার ফ্ল্যাটে থেকে আর কি কাজ করতো, ওর ওয়াইফও থাকতো, তো পাঠিয়ে দিয়েছে বললামই। অ্যাট দ্যাট টাইম লকডাউন হয়ে গেল এবং কোম্পানিও ডিক্লেয়ার করলো ওয়ার্ক ফ্রম হোম। ঠিক আছে ফাইন। তখন শাগনিক বলছে যে তুই তুই তো তবুও মানে মাসি মেশো, তোর বউ আছে তোর সঙ্গে, বাচ্চাও আছে, আমি একা পড়ে আছি, আমার ভালো লাগে না, হ্যাঁ এখন বেরোতেও পারছি না, যেতেও পারছি না। ওয়ার্ক ফ্রম, আগে যদি জানতাম ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দেবে তাহলে তো আমি আমার বাড়ির থেকে হোক বা আমার শ্বশুর বাড়ির থেকে হোক ওখান থেকেও তো করতে পারতাম, একা ভূতের মতো বসে আছি। তো তখন মানে অভয় বলছে, আমি ওদেরকে বুঝাতাম যে ঠিক আছে ফাইন, যখন একটু শীতল হবে তখন তো চলে যাস, আর বেশি অসুবিধা হলে আমার বাড়িতেও চলে আসতে পারিস। বলছে না না, গাড়ি বের করতেও ভয় লাগে, সোশ্যাল ডিস্টেন্স অনেক অনেক রকমের ফ্যাকরা আছে, ভয় লাগে। তো বলছে যে ঠিক আছে ফোন টোন করিস, ফোন টোন করে কথা বলবো। তো এরকম কনফারেন্সে অনেক সময় কথাও হয়েছে অনেক বন্ধুদের সঙ্গে, মানে যাদের কমন ফ্রেন্ড, শাগনিকও থাকতো, কথা হয়েছে, ইয়ে হয়েছে। জুলাই আগস্ট মাসে হঠাৎ শাগনিক ফোন করে, ও কিন্তু আর বাড়িতে যেতে পারছে না, হ্যাঁ। তো জুলাই আগস্টে ফোন করার পর বলছে কি, অভয় আমার না শরীরটা খুব খারাপ লাগছে রে, আমার না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর জ্বর, আর আমি না টেস্ট পাচ্ছি না মুখে, টেস্ট পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না, এটা পুরো কোভিডের লক্ষণ। তো বলছে তুই কোভিড টেস্ট করিয়ে নে। তো তখন শাগনিক বলছে যে বাবা কোভিড টেস্ট করাবো, যদি কোভিড ধরা পড়ে তাহলে আমি মরে গেলে তো কেউ আমার মুখটাও দেখবে না, এই কথা কিন্তু শাগনিক অভয়কে বলেছে। তো অভয় বলছে ফালতু কথা রাখিস না, ছাড়, ওষুধ দেবে, কিছু কিছু ওষুধ আছে ওগুলি খেলেই ঠিক হয়ে যাবে, হ্যাঁ তোর যদি বেশি শ্বাসকষ্ট যদি বেশি হয় তখন কিন্তু নার্সিং হোমে অ্যাডমিট হতে হবে, তার থেকে বরং তুই ডক্টর ওভার দ্য ফোন ডক্টরের সঙ্গে কনসাল্ট কর। তো ডক্টরের সঙ্গে যখন কনসাল্ট করলো ওকে টেস্ট করতে দিয়েছে, এবং ওর না সত্যি শ্বাসকষ্ট, মানে শ্বাস নিতে পারতো না, মানে যখন কোভিডটা বেশি, মানে অনেকের এরকম হয়েছে যেন শ্বাস নিতে কষ্ট হয়েছে, তখন তোমার মানে হসপিটালে নিয়ে গিয়ে তোমার অক্সিজেন দিতে হয়েছে, হ্যাঁ। তো ওর এই প্রবলেমটা হয়েছিল এবং ডিটেক্ট হয়েছে করোনা পজিটিভও। তো সঙ্গে সঙ্গে তো বুঝতেই পারছো ওকে নিয়ে চলে যায়, মনে আছে যে ওরকম যে আসে পুরো কভার হয়ে, পিপি কিটি তো বলতো না, কভার করে আসে, এসে রুগীদেরকে নিয়ে যায়। মানে সত্যি কথা বলতে কি আমাদের আবাসনেও, বা আমি যখন রায়পুর তখন ছত্তিশগড় ছিলাম, ছত্তিশগড় 2020 জুনের 27 আমি এখানে আসি, তো কোভিডের সময়ই এসেছিলাম। আমার মানে যখন অ্যাম্বুলেন্স ঢুকতো না, পঞ্চ আত্মা কেঁপে উঠতো, মানে যে যাচ্ছে সে ফিরে আসবে, তো মানে সেখানে তো প্রচন্ড ভয়ঙ্কর কন্ডিশন, আমাদের প্রত্যেকের মানসিক কন্ডিশন ভাবো। মানে এগুলি কথা বলছি না আমি, যেমন আবার পুরোনো দিনে ফিরে যাচ্ছি, and আমার আবার সেই ভয়টা চাগার দিয়ে উঠছে। যাই হোক, ওকে তো নিয়ে গেছে, ও ফোনে ছিল আর কি, তো ওর ওয়াইফের সঙ্গেও কথা বলছে, সবার সঙ্গে কথা বলছে, ওরাও ডক্টরের সঙ্গে কমিউনিকেট করছে। তো যাই হোক, লাস্ট ইয়ের সঙ্গে কথা হয়েছে, অভয়ের সঙ্গে কথা হয়েছে, অভয়কে বলছে যে অভয় আমার মনে হয় না আমি বাঁচুম রে, বাঁচবো রে, প্রচন্ড অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে পারছি না, হ্যাঁ কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমি অন্য গ্রহে চলে গেছি, আমি যদি মারা যাই না আমার বডিটা না আমার ঘরে পাঠানোর ব্যবস্থা করিস, কাউকে তো বলতে পারবো না, তোকেই বলবো, মা বাবাকে কি বলবো, নিজের ওয়াইফকে কি বলবো, আমাকে বডিটা পাঠানোর চেষ্টা করিস। শুনেছি কোভিডে যারা মারা যায় ওদের বডি নাকি ফ্যামিলিতে দেয় না, অ্যান্ড ওরা নাকি ওরাও মানে এরাই নাকি ওর সৎকার করে দেয়, কিন্তু আমার তো সবাই আছে, আমাকে কি আমার মা বাবারা লাস্ট দেখবে না আমার মুখটা। আমি যখন এই কথাগুলি শুনছিলাম আমার এত খারাপ লাগছিল তোমরা বিশ্বাস করবে না। এরকম করে অভয়কে বলছে, অভয় বলছে আমার না কানে বাজছে, আমি ওর জন্য মন খারাপ করবো না, ওকে সহানুভূতি দেবো না, ওকে আরো স্ট্রং বানানোর বুস্ট আপ করবো, তো আমি বুস্ট আপ করার চেষ্টা করছি, দেখ পাগলের মতো কথা বলছিস, আমি কেন নিয়ে যাবো, একদম না, তুই তুই হেঁটে হেঁটে তুই সুস্থ হয়ে তুই বাড়িতে যাবি, আলতু ফালতু কথা রাখ, মনে জোর আন, মনে জোর আনলে যেটা হয়, সত্যি মনে জোর থাকলে কিন্তু অনেক কেল্লা ফতে হয়, অনেক যুদ্ধ জয় করা যায়। ওই লাস্ট কথা হয়েছে অভয়ের সাথে। তারপর তো চলো ঠিক আছে, ফোন তো রাখা। 2 দিন পরে হঠাৎ একটা মেসেজ ঢোকে যে শাগনিক আর নেই। এই মেসেজটা অভয়কে ঢুকেছে, অভয়ের মা বাবা, মানে টোটাল ওর যে কল লিস্টে যে মানে 5জন ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন ওর কল লিস্টে, ওদেরকে পাঠানো হয়েছে, যার মধ্যে অভয় ছিল, যেহেতু অভয়ের সঙ্গে খুব ভালো রিলেশন, কলকাতা মানে অভয় নিয়ার বাই থাকতো তখন। তো ঠিক আছে, মানে
অভয় বলছে আমি ওই মেসেজটা দেখে না আমি কাকে ফোন করব, ওর মা বাবাকে ফোন করে বলবো যে এটা কি সত্যি মানে আপনার ছেলে নেই, না ওয়াইফকে ফোন করব, কাকে ফোন করব। যাই হোক আমাদের কমন ফ্রেন্ডের মধ্যে ফোন করে যখন ফোন করেছি, ওরা কেউ জানে না, আমার মুখ থেকে খবরটা পেলো, মানে আমি যাচাই করার জন্য ফোন করেছিলাম যে এটা কি ঠিক নাকি, ওরা কেউ জানে না। মানে সেই অবস্থা, মানে আমি আমার বন্ধুকে দেখতেও যেতে পারবো না, ওরা মানে কিরকম যে প্যাথেটিক অবস্থা রুমকি তুমি বুঝতে পারবে না। যাই হোক আমি মাকে বললাম, মা বললো যে ইয়ে করিস না, মন খারাপ করিস না। মাও বুস্ট আপ করলো, মানে বুস্ট আপ করছে ঠিকই, কিন্তু মার চোখেও জল, মাও কাঁদছে, কারণ ছোটবেলায় তো দেখেছে আমার সাথে, এখানেই আসতো ওর মা বাবার সঙ্গে ইয়ে, খালি বলছে ওর মা বাবা কি করে সহ্য করবে, ছেলেটাকে দেখতেও পারলো না, শেষ দেখা দেখতেও পারলো না। তো যাই হোক অনেকটা ওরা ধাতস্থ হয়েছে। তো ওদের কি মানে সাগ্নিকের তো শ্রাদ্ধ শান্তি হয়েছে ঠিকই, মানে অভয় বলছে আমি না ফোন করিনি, আমি প্রায় 3-4 মাস পরে ফোন করেছি, কারণ আমার সাহস ছিল না ওর মা বাবাকে ফোন করার। কিন্তু এই 3-4 মাস ধরে আমার সঙ্গেও কিছু ঘটে গেছিল। কি বলছে, আমার তো ওয়ার্ক ফ্রম হোম রুম, কি অনেক সময় রাত্রেও কাজ করতাম, বউ বাচ্চা ঘুমিয়ে যেত, তো ওদের যাতে অসুবিধা না হয় অনেক সময় আমি লিভিং রুমে ওয়াইফাই লাগানোই ছিল, ওয়াইফাই ছাড়া তো তখন আর গতি নেই, তো ওয়াইফাই লাগানো ছিল, আমি লিভিং রুমে কাজ করতাম, ধরো ল্যাপটপে তো কাজ করতাম, কিবোর্ডে যখন কাজ করি টক 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 আস্তে আস্তে আওয়াজ হয়, কিন্তু তারপর এন্টার মারলে টাক করে আওয়াজ হয়। বলছে জানো তো আমি তো কাজ করতাম যেমন একটু ধরো হাতটা থামলাম, মনে হচ্ছে ঠিক সামনে আরেকজন কেউ ল্যাপটপ চালাচ্ছে, যেমন ধরো অফিসের ডেস্কে বসে একটা মানে পাশেই তোমার কলিগও কাজ করছে, তুমিও কাজ করছো, অ্যাজ ইফ সেম আমার অনুভূতিটা হচ্ছে যে আমি কাজ করছি এরকম করে করে টক 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 করে, আমার পাশে একটা কলিগ বসে আছে এবং সেও কিন্তু ল্যাপটপে কাজ করছে। থামি, আবার যখন কাজ করি আবার মনে হচ্ছে কেউ কাজ করছে, তাহলে এটা কি হচ্ছে। আর এটা না মানে আগে, মানে করোনা তো শুরু হয়েছে মার্চ এপ্রিল থেকে, আগেও তো করেছি, এরকম হয়নি, ইদানিং শুরু হয়েছে ব্যাপার। ঠিক আছে, তো ও অতটা গা গরজ করেনি। তো একদিন কি হয়েছে, বলছে আমার ভাল লাগছে না কাজ করতে করতে, আমি হেডফোনে না একটু গান শুনবো বলে হেডফোনে গানটা নিয়ে, মানে যেহেতু জোরেও চালাবো না, রাত্রে হয়ে গেছে ওরা তো ঘুমোচ্ছে, কানে গান শুনছি, হঠাৎ গান স্টপ হয়ে না যেমন দীর্ঘ নিঃশ্বাস কেউ ফেলছে, ঠিক আছে, হঠাৎ মনে হচ্ছে কি আমার ফু দিয়ে যেমন শুধু এই হাতে ঠান্ডা একটা ফু অনুভব করছি। আমি ইয়েটা মানে হেডফোনটা খুলে চেক করলাম, না সব ঠিক আছে। আবার হেডফোন যখন ইয়ে করলাম, গানটা ওই অনেক সময় দেখবে নেটের ইস্যু হলে না, কেউ যদি ফোন করে ক্র্যাক ক্রক এরকম করে আওয়াজ হয়, ওইরকম ভাবে যেমন কেউ কথা বলার চেষ্টা করছে, গান বাজছে না, কেউ যেমন কথা বলার চেষ্টা করছে। অথচ আমি ফোনটা দেখলাম যখন কারোর ফোন আসেনি, আমি গানই শুনছিলাম, ফোন কল দেখাচ্ছে না, রিসিভ বা অনগোয়িং কল দেখাচ্ছে না। সেদিন আমি প্রচন্ড মানে ইয়ে হয়ে মানে রেগে, মানে দূর কি হচ্ছে, হয়তো বেশি আপলোড নিয়ে নিচ্ছি, ঘুমোতে চলে গেছি, ঘুমিয়েছি। ঘুম থেকে ওঠার পর রুমকি তুমি বিশ্বাস করবে না, হঠাৎ দেখি আমার গায়ে আঁচড়, ঠিক আছে। তো আমি আমার ওয়াইফকে বলছি কি আমার গায়ে এরকম আঁচড় কি করে আসলো গো, হ্যাঁ। তো বলছে যে বাচ্চারও নখ সবসময় ওর মা ট্রিম করে রাখে, ঠিক আছে, আমার বাচ্চার নখ সবসময় মানে আমাদের ছাড়া ওর নিজের ইয়েতেই যাতে নিজের গায়ে তো নিজে না যাতে না লাগে, তো ওরকম ভাবে ট্রিম করে রাখতো। তো ওকে যখন বললাম যে স্ক্র্যাচ আসলো কি করে, বলছে জানি না তো, মানে বাচ্চা যেহেতু মিডিলে ঘুমায়, বাচ্চা স্ক্র্যাচ এরকম করে আসবে না, ওনার ওয়াইফ তো সাইডে ঘুমিয়েছে। তো যাই হোক, কিন্তু এই জিনিসগুলি বলছে জানো তো, মানে স্ক্র্যাচ যে আস্তে আস্তে পেকে যাওয়া শুরু করলো, ঠিক আছে, পাকতে শুরু করলো। তো প্রথমে ভেবেছি হয়তো সুগারের লেভেল হাই হয়ে গেলে অনেক সময় মানে ঠিক হতে চায় না, তো ডক্টরের সঙ্গে কনসাল্ট করলো, ডক্টর বললো যে কিছু মেডিসিন দিল ঘাওটা শুকানোর জন্য, ঠিক আছে, গেল। তো একদিন কি হয়েছে বলে, আমি তো লিভিং রুমে কাজ করি, যেহেতু মেয়ে বাচ্চা ঘুমায় আর কি, ওর বাচ্চা ঘুমায়, তো লিভিং রুমেই কাজ করে। তো কাজ করতে করতে ও মানে উঠে কোমরটা সিধা করবে, সিধা করে আর কি একটু মানে কিচেন রুমে যাবে, অনেকক্ষণ ধরে কাজ করতে করতে খিদে পেয়েছে, কিচেন রুমে যদি কিছু থাকে কেক টেক যদি থাকে খাবে আর উঠে কিচেন রুমে যেতে যাবে, দেখে একটা ছায়া মূর্তি শাট করে সরে গেল, ঠিক আছে, হুট করে সরে গেল। এটা দেখে ও বললো এটা কি দেখলাম, তখন মানে অভয় বললো যে কেউ জেগেছো নাকি গো, কেউ আছো নাকি, কেউ উঠেছো, ঘুম থেকে উঠেছো নাকি, কোনো উত্তর নেই।
কি হলো, ও কেক টেক খেয়ে না ব্যাপারটা কি হলো বুঝতে পারছে না। তো আমি বললাম জুলাই অগাস্টে। বলছে আমি যখন আবার ল্যাপটপে বসলাম না, রুম কি আমার ঘর যেমন চিল, অথচ লিভিং রুমে এসি আমি চলাই না, আমি যখন তাকে আমি চলাই না, ফ্যানেই মানে ফ্যানেই হয়ে যায়। অ্যান্ড বেডরুমে এসি চলে, তো বিলও বহুত বেশি আসবে বলে আমি মানে বলতে পারো যে একটু হিসাব করে চলার চেষ্টা করি, ফ্যানটা থাকে, এসি কিন্তু চালায় না। এসি বন্ধ, এসি রিমোট আমার হাতের পাশে উনি, কিন্তু আমার পুরো রুমটা চিল মানে চিল, তোমার ধরো 16 ডিগ্রি বা 18 ডিগ্রি যদি এসিতে থাকে তাপমাত্রা, ওই রকম। তো ওনার না ভালো লাগছে না, গাটা ভারী ভারী লাগছে, আর হঠাৎ না ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেমন বলছে আমি শ্বাস নিতে পারছি না। তো তখন এক মুহূর্তে না আমার একটা জিনিস খেয়াল হলো, যে ওই যে আমাকে যে শাগনিক বলতো যে ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হলে বোধহয় এরকমই হয়। হঠাৎ শাগনিকের কথা খেয়াল হওয়াতে না ওর মনটা আবার খারাপ হয়ে গেল, ও আর সেদিন কাজ না করে বলছে আমি সেদিন আমার বেডরুমে চলে গেছি ঘুমোতে। ঠিক আছে, বেডরুমে ঘুমিয়েছি। সেদিন আমি একটা রুমকি স্বপ্ন দেখলাম। আমরা কি স্বপ্ন দেখলেন, বললো যে আমি স্বপ্ন দেখলাম আমার সেই ফ্রেন্ড আসলো, এসে বললো কি রে, তোকে বললাম আমার বডিটা আমার মায়ের কাছে পাঠাতে, ওরা তো আমার শেষ যাত্রা দেখলো না, আমি তো কাউকে বলিনি, তোকে বিশ্বাস করে বলেছি, তুই কেন পাঠালি না? তুই কেন পাঠালি না? এই মানে ওকে বলছে আর কি। তো ও স্বপ্নে অভয় বলছে আমি তো স্বপ্ন দেখছি, আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না, আমি না মানে স্বপ্নটা তো নিজের কন্ট্রোলে থাকে না, মানে এই পরিপ্রেক্ষিতে কি বলতে হয় সেটাও তো আমি জানি না। ঘুম থেকে উঠেছি, উঠে দেখি আমার কিন্তু গায়ে স্ক্র্যাচ আরো বেড়ে গেছে। এন্ড আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা নর্মাল নয়। কিন্তু আমার তো চোখও লাল হয়নি, টকটক বেরোয়নি, কিন্তু আমি এবার বুঝলাম যে ব্যাপারটা কি হয়েছে। আমি যখন উঠে পেচ্ছাপ করতে গেলাম তখন ধ্যান দিয়ে দেখলাম যে রুমকি এবার চোখ লাল বা আমার নাক দিয়ে রক্ত বেরোয় না, এবার কিন্তু হালকা হালকা ব্লাড ক্লট, তার মানে আমার তাবিজ কাজ করা বন্ধ করে দিয়েছে। অ্যান্ড মানে আমি শাগনিককেই দেখতে পাচ্ছিলাম। তো ওর মাকে বললো মা এরকম এরকম, তো মা মানে মা এবং অভয়ের মাথার থেকে কথাটা চলে গেছে, কারণ ওদের একটা জাতক ওষুধ পড়েছিল তোমার এপ্রিল মাসে, তখন অলরেডি কোভিড, এবং জাতক ওষুধ পড়ার পর তাবিজটাকে যে শোধন করাবে কোনো পুরোহিতকে দিয়ে সেটা ওরা পারেনি। তো মা গঙ্গাজল দিয়ে ছিটা দিয়ে দিয়েছিল, এই কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে সেই গুরু যে ওকে তাবিজ দিয়েছিল উনি তো নেই, ওনার শিষ্যরা আর কি এখন পাঠায়, শিষ্যদেরকে বলার পর বলছে ঠিক আছে আমরা কুরিয়ার করে তাবিজটা পাঠিয়ে দেবো। তো অভয় মা বলে দুটো পাঠিয়ে দিন, একটা সিংহাসনে থাকবে, কারণ ছেলেটার প্রচন্ড প্রবলেম হচ্ছে। তো মাকে না সব খুলে বলার পর তো মা বলে কি তুই শাগনিকের সোলকে বল, ও তার মানে তোর আশেপাশে আছে, বল এটাতে তো তোর কিছু করার ছিল না, এটা কি সত্যি তোর কিছু করার ছিল? আমরা চাইলে কি করতে পারতাম? আর আমরা কি যদি পারতাম আমরা কি নিয়ে যেতাম না? তুই তো আমি নিজে যেতাম, তুই ওকে ক্ষমা মানে তুই ওকে বোঝা, তুই ক্ষমা প্রার্থনা কর। তো বলছে অভয় তখন সেদিন বলছে আমি না হাত জোর করে বলছে তুই তো নিজেও জানিস আমি কি তুই বললে কি আমি করতাম না, কিন্তু পরিস্থিতি কি ওরকম ছিল? হ্যাঁ, আমার যদি ওরকম মৌকা থাকতো আমি কি নিয়ে যেতাম না তোকে? তুই তো নিজেই বলছিস কাউকে দেখতেই দিত না, দিত না, তুই তো মরার আগে আমাকে ফোন করে এই কথাই বলেছিলি, আর তুই জানতি মনে মনে কোথাও না কোথাও তুইও জানতি যে তোর যদি মৃত্যু হয় দেখতে পারবে না। তো তুই আমাকে ক্ষমা কর, তোর শেষ ইচ্ছাটা আমি রাখতে পারিনি, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে না, পরিস্থিতি তুইও জানিস পরিস্থিতি কেমন ছিল, বলে ক্ষমা প্রার্থনা করেছে। তারপর তো মানে তাবিজ আসতে তো একটু সময় লাগে, ও ওনার মা যতটুকু পারে ওনার গুরু মন্ত্র দিয়ে করে জপ তপ করে লাগিয়েছে। তো অভয় বলছে আমি জানি না সেটা তাবিজের কাজ নাকি ও হয়তো বুঝতে পেরেছে আমার মানে একটাতে আমার কোনো কিছু করার ছিল না, হয়তো বুঝতে পেরেছে। তারপর অবশ্য আর কোনোদিনও কোনো কিছু ফিল করিনি, স্পেশালি শাগনিককে। তার 3-4 মাস পর, শাগনিকের মৃত্যু 3-4 মাস পর পরে আমি ওর মা বাবার সাথেও কথা বলি, ওর বউয়ের সাথেও কথা বলি। আমি বলেছি যখনই যা দরকার পড়বে বলবে, আমিও কিন্তু আরেক ছেলে। অবশ্য ওদেরকে জানাইনি যে ও শাগনিককে দেখতে পেয়েছিল কি না, ওসব কিছু জানাইনি। যাই হোক, এই ছিল অভয়ের একটা ঘটনা। অভয়ের আরেকটা ঘটনা আমি ইনক্লুড করে দিচ্ছি, যেহেতু এটা একটা ছোট্ট ঘটনা, ওটাও ইনক্লুড করে দিচ্ছি। এটা কোভিডের আগে, এখন তো কোভিডের কথা বলছি, তো কোভিডের আগে অভয় 2016 না 17-এ ওর আচ্ছা আগে বলো ওই ঘটনাটা কেমন লাগলো, ভালো লেগেছে তো কমেন্ট সেকশনে কমেন্ট করো। এখন ওই ঘটনার দিকে যাচ্ছি। 2016 বা 17-এ ওর একটা কোম্পানি বা বড় কোম্পানি থেকে ওর অফার আসে, অ্যান্ড ওটাতে ও
মানে সুইচ করে নেয়। তো যতই তুমি দক্ষ হও না কেন, যে কোম্পানিতে যাও ওদের একটা ট্রেনিং প্রসিডিওর থাকে, 1 সপ্তাহের জন্য 10 দিনের জন্য ট্রেনিং এ পাঠায়। তো অভয়কে হায়দ্রাবাদে ট্রেনিং এ পাঠিয়েছে। হায়দ্রাবাদে যেহেতু ও 7-8 দিনের জন্য গেছিল, ওকে একটা গেস্ট হাউসে, মানে অফিসের গেস্ট হাউসে রেখেছে। গেস্ট হাউসটা একটু আউটস্কার্টসে ছিল, এবং হায়দ্রাবাদে কিন্তু ছোট ছোট পাহাড় টিলার মধ্যেও আছে। ইনফ্যাক্ট আমি নিজে দেখেছি যখন আমি টিয়ার জন্য গেলাম না, তোমার ওইখানে কিন্তু দেখেছি ছোট ছোট টিলার মতো আছে, পাহাড়ের মতো আছে, যেখানে ঘর বাড়িও আছে। আমি তো অবাক হয়ে গেছি, হায়দ্রাবাদে পাহাড়। যাই হোক, তো বলছে একটু আউটস্কার্টসে ছিল, অ্যান্ড বেশ ভালো ছিমছাম ছিল। অফিসের গাড়ি আমাকে নিয়ে যেত, অ্যান্ড মানে এটা তো আর গ্রুপে হয় না, ওর সঙ্গে হার্ডলি আরেকজন ছিল, 2জন ছিল, তাও এক রুমে না। গেস্ট হাউসটা বহুত বড় ছিল, অফিসেরই গেস্ট হাউস ছিল, ঠিক আছে। তো ঠিক আছে, ফাইন। অ্যান্ড ওখানে কেয়ারটেকার ছিল, খাওয়ার বন্দোবস্ত ওরা করে দিত, আর অফিসে তো দুপুরবেলা খাওয়া। প্রথমে যেদিন ও চেক ইন করে, তো যে কেয়ারটেকার ছিল, তো রুমটা দেখেছি। গেস্ট হাউস হলো বেশ ভালো, অনেক ভালো, সুন্দর, সাফ সুতরা, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড কেয়ারটেকার একটা কথা বলছে যে রাত্রে 11টার পরে বাবু ঘর থেকে বেরোবেন না, অ্যান্ড প্যাসেজে যাবেন না, ব্যালকানিতে যাবেন না, ব্যালকানিতে একদমই যাবেন না। তখন অভয় বলছে কেন, কি হয়েছে, কেন যাব না? তো বলছে যে না, এটা তো একটু বাইরে, একটু আউটস্কার্টসে অনেক সময় অনেক রকমের সাপ হোক, জন্তু জানোয়ার আসতে পারে, ঠিক আছে। ইয়েতে ঘরে ঢুকবে না, ঘরে এরকম ভাবে দরজা ফরজা লক, মানে নিচ দিয়ে যাতে না ঢুকতে পারে ওরকম প্রবন্ধ করা আছে। বলছে ঠিক ঠিক, ওই যে তোমার এসির জন্য যে একটা ইয়ে দেওয়া থাকে না, ওরকমই দেওয়া, যাতে কিছু পোকামাকড়ও ঢুকতে পারবে না, এত টাইটলি দেওয়া। হ্যাঁ, তো বলছে ঠিক আছে, ফাইন। তো অভয় বলে হতেই পারে, সত্যি একটু আউটস্কার্টসেই ছিল ব্যাপারটা, ঠিক আছে। তো সেই দিন 2 দিন, তো বলছি 2 দিন আমি কিচ্ছু টের পাইনি, কারণ ট্রেনিং, নতুন কোম্পানি, ট্রেনিং হচ্ছে, সবকিছু আমি মনোযোগ দিয়ে করছি। দুপুরবেলা ওখানে লাঞ্চ করে আসছি, রাত্রেবেলা যে আর কি আমাদের অফিস, মানে আমার সঙ্গে যে আর কি, মানে ও অন্য ব্রাঞ্চে, মানে অন্য অন্য স্টেটে, অভয় অন্য স্টেটে, বাট ট্রেনিংটা একসঙ্গে হচ্ছে। তো ওর সঙ্গে হাই হ্যালো, ওইটা অফিসের ব্যাপারেই কথা, কালিকদের সঙ্গে থোড়ি না ফ্রি হওয়া যায় ওরকম ভাবে কথা বলা যায়। তো ঠিক আছে, ওরা খাওয়া দাওয়া করে গেছে। বলছে ওই দিন না আমার কিছু প্রেজেন্টেশন বানানো ছিল, তোমার কিছু পিডিএফ ফাইল বানানো ছিল। তো ওই দিন আমি কাজ করছিলাম, হঠাৎ প্যাসেজ থেকে না বুট ঠপ ঢম ঢপ টপ 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 করে আওয়াজ, যেমন বুট পরে চললে যে হয়, মানে হয় না বুট যে পরেছো, বুট জুতো ওরকম। তো ও না প্যাসেজটা খুলে দেখেছে, দেখে কেউ নেই, এবং যেই খুলেছে না একটা ভটকা গন্ধ নাকে এসছে। ও তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, যেহেতু বলেছে পশু, বন্য পশু টুসু চলে আসতে পারে, আর গন্ধটা না ওরকমই বটকা লেগেছে, তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। দেওয়ার পর না, যে বলছে আমি আবার অফিসে কাজ করছি, ওই প্যাসেজে কন্টিনিউয়াসলি খটখট আওয়াজ। সে আমার না মানে কাজটার দিকে কনসেন্ট্রেট করছি তো, আর ওই দিকে আর পরে আর কান দেইনি, ঠিক আছে। তো হায়দ্রাবাদ কিন্তু সবসময় গরম থাকে, প্রচুর গরম থাকে। হ্যাঁ, তুমি গরম বলো, শীত বলো, মানে শীতে অত বেশিও শীত পড়ে না আর কি, গরমই থাকে। শীতের দিন ওটার জন্য প্রেজেন্ট ওয়েদার আর কি, লাইক স্প্রিং। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। তো ও উঠেছে, উঠে মানে তোমার ল্যাপটপটা শাটডাউন করেছে। বলছে আমি পুরো মনে হচ্ছে শাটডাউন করেছে, কিন্তু শাটডাউন, ল্যাপটপটা এরকম খোলা তো, শাটডাউন করে তো এরকম বন্ধ করতে হয়, ও আর বন্ধ করেনি। শাটডাউন করে জিনিসটা এরকম খোলা, মানে টেবিলে রেখে, ওই টেবিলে মানে খেতেও পারো, একটা সেন্টার টেবিলের মতো থাকে না, ওই টেবিলে রেখে ও বিছনায় ঘুমাতে গেছে। ঘুমাতে গেছে, ঘুমিয়েও গেছে, কারণ ল্যাপটপ তো শাটডাউন। হঠাৎ ও চোখটা খুললো একটা আলোতে, কি ল্যাপটপ ওপেন হয়ে গেছে, এবং সেখানে লেখা টার্গেট অ্যাচিভ হয়নি, ইংলিশে লেখা। টার্গেট এখনো অ্যাচিভ হয়নি। না ধরফর করে উঠেছে, আমার পুরো মনে আছে আমি মানে শাটডাউন করে ঘুমিয়েছি, আবার এখানে কি করে আসলো টার্গেট অ্যাচিভ হয়নি? আমি তো টার্গেট অ্যাচিভ করার জন্য আসিনি, আমি তো ট্রেনিং এর জন্য এসেছি, আমার তো মানে পিডিএফ ফাইল পুরোপুরি রেডি হয়ে গেছে, এই হঠাৎ কেন আসলো টার্গেট অ্যাচিভ হয়নি? তো ও আবার শাটডাউন করে ঘুমিয়েছে, ঠিক আছে। ঘুমানোর পর বলছে আমি ঘুমোচ্ছি, তখন কানের মধ্যে ফিসফিস করে আসছে, তোমাকে ফায়ার, মানে ইংলিশে বলছে, হ্যাঁ তোমাকে ফায়ার করে দেবো, টার্গেট অ্যাচিভ করতে পারোনি, বেকার বেকার কোম্পানি তোমাকে টাকা দিয়ে রাখবে নাকি, হ্যাঁ ইউ আর ইউজলেস, এরকম করে বলছে। কে বলছে ভগবান জানে, বাট ইংলিশে পুরোপুরি কমিউনিকেশন ইংলিশে হচ্ছে। অভয় বলছে কি আমি কি স্বপ্ন দেখছি বলে, মানে যেহেতু পুরা টায়ার্ড, ও ঘুমিয়ে গেছে। তারপর দিন সকালে তো তাড়াহুড়া করে অফিসে, বিকজ প্রেজেন্টেশন আছে, ওর প্রেজেন্টেশন দিয়েছে, এটা বলতে 3 নম্বর না 4 নম্বর দিন। ওর আরো ধরো 3-4 দিনের ট্রেনিং বাকি আছে। ওদিন রাত্রে পুরো টায়ার্ড হয়ে ও গেছে ইয়েতে, তোমার গেস্ট হাউসে গিয়ে খেয়েছে। খাওয়ার পর, খাওয়া দাওয়া করার পর ও উঠেছে, উঠে
ঘুমোতে গেছে, ঘুমোতে যাওয়ার পর না ও মানে ফ্রেশ হয়ে ঘুমোতে যাবে, হঠাৎ বাথরুমে মুখ ধুচ্ছে, ওর যেমন পেছনে কেউ দাঁড়িয়ে আছে আর বলছে হ্যাঁ ইউজলেস, ফায়ার করে দেবো, ইংলিশে বলছে ইউজলেস, ফায়ার করে দেবো, ঠিক আছে, কোম্পানি বেকার এরকম স্টাফকে চাকরিতে রাখে না। ও টার্ন হয়েছে, দেখে কেউ নেই, অ্যান্ড দ্যাট টাইম ওর নাকে আবার ব্লিড হওয়া শুরু করেছে। এখন ও বুঝে গেছে যে জিনিসটা ঠিক না, তাবিজটা ধরেছে, তাবিজটা দেখে গরম হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না, এটাও বুঝতে পারছে না তো ছোঁয়া ছাতি লাগলো তো লাগলো কই, মানে অভয় বলছে যে আমি যে কি কন্ডিশনে রুমকি তোমাকে কি বলবো, মানে তাবিজ খালি তোমার লেগে যায়, মানে ওটাতে ছোঁয়া ছাতি লেগে যায়, এটা অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। আর জানো তো আমার মনে হয় যারা তোমার সঙ্গে কমিউনিকেট করতে চায় ওরাই হয়তো এই জিনিসটা করে যাতে তোমার সঙ্গে কমিউনিকেট করতে পারে। তো তাবিজ পুরো গরম হয়ে গেছে, তো কি করব আমি, তারপর হনুমান চালিসা মনে মনে পড়তে, কারণ আমি ফিল করতে পারি, বাট আমি 100 বার বলি আমি কিন্তু ভয় পাই, আমার প্রচন্ড ভয় লাগে। তো হনুমান চালিসা পড়তে ঘুমিয়ে গেছি। পরের দিন সকালে তো ভোরবেলা উঠেছি, কারণ আমার মাথার মধ্যে একটা প্যানিক টেনশন ঘুরছিল। আমি কি কেয়ারটেকারকে ধরে বলছে তুমি সত্যি করে কথা বলো তো, আমি কিন্তু অনেক কিছু ফিল করতে পারি, আমি অনেক কিছু, ওকে মানে বলেছে আমি অনেক তন্ত্রমন্ত্র জানি, আমি এখানে দেখেছি এখানে কিন্তু অনেক রকমের ভূত প্রেরত আছে, ডাইরেক্ট বলেছে, হ্যাঁ হিন্দিতে বলেছে, ও তার ইংলিশ পারে না। তো বলছে যে আপনি কি কাউকে বলবেন না, আমি যদি শোনে আমি বলেছি আমার চাকরি চলে যাবে। বলছে আমি তো নিজেই বলছি আমি বুঝতে পারি, আমি সব বুঝতে পারি, বল। বলছে অ্যাকচুয়ালি কি হয়, মানে জেনারেলি ওরকম কেউ ভয় পায় না, খালি ওই আমাদের প্যাসেজে বুট জুতোর আওয়াজ হয়, আর ওরকম কোনো কিছু ভয় পায় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, এই কোম্পানিতে একজন স্টাফ ছিল, এবং অনেক সময় কি হয় বলতো, মানে প্রাইভেট কোম্পানিতে অনেক সময় অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ওরা যে দেয় না তোমার যখন সিগনেচার করতে হয়, যে তুমি অফার লেটার যে দেয়, তারপর হলো তোমার কনফার্মেশন লেটার যে দেয়, অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশন আসে। ওটার মধ্যে অনেক সময় লেখা থাকে যে তোমাকে 3 মাসের স্যালারি দিয়ে সঙ্গে তখনই ফায়ার করে দিতে পারবো, হ্যাঁ, যে 3 মাসের মহলতও দেবো না, আমি ফায়ার করবো, লাগে আমি 3 মাসের স্যালারি তোমাকে দিয়ে দেবো অ্যাডভান্সে। তো তুমি এটার পরিপ্রেক্ষিতে তুমি এগেনস্টে কিছু কমপ্লেনও করতে পারবে না, কারণ সিগনেচার অলরেডি তুমি করে দিয়েছে, তুমি কনফার্ম করেছো বলেই তোমাকে সেই চাকরিতে রেখেছে। ওরকম একটা ছেলে আসে, এবং ও ভেবেছে হয়তো ট্রেনিং দেওয়ার জন্য ডেকেছে, বাট এখানে ডাকার পর ওকে কিন্তু ফায়ার করে দেয়, এবং এই গেস্ট হাউসে ও কিন্তু একটা কিছু কাণ্ড ঘটিয়ে ফেলে, যেখানে ওর প্রাণটা চলে যায়। তো ওকে তো ওর বডিটা পাঠানো হয় ওদের বাড়িতে। অ্যান্ড আমি বললাম না কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, কিছু আইন, তো আমরা এত বড় পাতা হয়তো পড়ি না, বাট আমি মনে করি জানো তো পাতাটা পড়া উচিত। কিন্তু আরেকটা কথা, আজকাল যে চাকরির বাজার, চাকরি পাওয়াই যাচ্ছে না। তুমি যখন দেখবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে দেওয়া আছে যে হ্যাঁ তোমাকে ফায়ার আমি সঙ্গে করতে পারি, লাগে আমি 6 মাসের স্যালারি দিয়ে তোমাকে ফায়ার করব, তোমার হাতে চাকরি নেই, বা এই দুর্মূল্য বাজারে তুমি চাকরি এরকম পাবেও না যেই ডেজিগনেশনে চাকরি দিচ্ছে, তো তখন তুমি বোধহয় সিগনেচারটা করতে বাধ্য, রাইট? এখন এরকমই পরিস্থিতি কিন্তু, তাই না? এখন কেন, আজ থেকে 10-15 বছর আগেও সেম এই পরিস্থিতিই ছিল, এই টার্মস অ্যান্ড কন্ডিশন। যেহেতু আমি নিজে, আমার হাজব্যান্ড প্রাইভেট সেক্টরে আছে, তো একটু তো আমিও জানি, বা আমি নিজেও কাজ করেছি, যেহেতু স্কুলেও করেছি, বাট হ্যাঁ স্কুলে ওরকম ভাবে হয় না, 1 মাসের, আমি ছাড়লেও 1 মাসের আমার একটা দিতে হয়, ওরা ছাড়লেও 1 মাসের, যদিও ওটা হয়নি কোনোদিন, যাই হোক। তো ও বলছে সে তখন আর ওখানে থাকলাম না, আমি তোলপা গুটিয়ে আমি হোটেলে উঠে গেছি, লাগে 4 দিনের আমি দেবো হোটেল খরচা, আমি হোটেলে উঠে গেছি। তারপর নাক দিয়ে রক্ত বেরোয়নি, আর কোনো রকমের প্রেজেন্স আমি ফিল করিনি, বাড়িতে গিয়ে আবার শোধন করিয়ে নিয়েছি। অভয় যত ঘটনা আমাকে পাঠালো, বা অভয়ের যে ঘটনাগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে আমি সিরিয়াসলি স্পিচলেস। একটা মানুষ কত ভুক্তভোগী হতে পারে, আমি নিজেও কিন্তু ভীতু হতে পারে। আজ অনেক ভৌতিক ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাট আমি সবসময় মনে করি, আমি তোমাদেরকে বলিও যে আমি লজ্জা একদমই পাই না যে আমি ভীতু, আমি ভয় পাই। আর যদি আমার সঙ্গে এরকম একের পর এক ঘটনা ঘটতো, মানে আমার তো ভাবলেই আমি ভয়ে কেঁপে উঠছি। তোমাদের মনে হচ্ছে কিনা চোখ বন্ধ করে এই ফিলিংসগুলি নিজের উপর দিয়ে নিয়ে ভাবো না, যদি তোমাদের সঙ্গে এরকম হতো তখন তোমরা কি করতে? সত্যি